ইনফিনিক্স নোট 50 প্রো ফোনটি নিয়ে অলরেডি আমরা ফার্স্ট ইমপ্রেশন আপলোড করেছি, যারা দেখেন নাই দেখে আসতে পারেন। আজকে মূলত আমরা এই ফোনটার রিভিউ করব, মানে ফোনের ভিতরে ঢোকার চেষ্টা করব। দেখেন এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে 8256 জিবি একটা মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 31,999 টাকায়। ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X টাইপ র্যাম এবং এখানে যে এসওসিটা ব্যবহার হয়েছে সেটা হলো হেলিও G100 আলটিমেট। এবার নোট 50 সিরিজের তিনটা ফোন কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আপনি পাচ্ছেন। প্রথমটা নোট 50, দাম 27,999 টাকা এবং ওইটাতে এসওসি কিন্তু সেম হেলিও G100 আলটিমেট। আপনি যদি নোট 50 প্রোর সাথে নোট 50 প্রাইসের পার্থক্য দেখেন তাহলে 4000 টাকা পার্থক্য রয়েছে এখানে। এরপরে যে নোট 50 প্রো প্লাস রয়েছে যেটার দাম আবার অনেক বেশি 54,999 টাকা, কিন্তু ওইটাতে এসওসি ব্যবহার হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8350 5G এসওসি। আচ্ছা, শুরুতেই আমি এসওসির পার্টটাকে একটু ক্লিয়ার করে দিই। অনেকেই 32,000 টাকার এই ফোনে G100 আলটিমেট এসওসি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, একেবারে স্বাভাবিক। কেননা আমি যখন 25, 26 বা 27,000 টাকার রেঞ্জে G100 আলটিমেট এসওসি পেয়ে যাচ্ছি, তখন 32,000 টাকা দিয়ে সিমিলার এসওসির ফোন কিনতে হইলে আমাকে একটু হলেও চিন্তা ভাবনা করতে হবে। না, আমি G100 কে খারাপ বলছি না, যথেষ্ট ভালো স্টেবল পারফরমেন্স দেয়, হালকা পাতলা গেমিংও করা যায়। কিন্তু ইনফিনিক্স এই যে ফোনটা বানিয়েছে না, এই ফোনটা ওর থেকেও বেটার কোনো এসওসি অবশ্য ডিজার্ভ করে। আচ্ছা, মিডিয়াটেক ব্যবহার করতে হবে ডাইমেনসিটি 7025 5G একটা এসওসি, ওইটা ব্যবহার করলে এই ফোনটা 5G হয়তো পারফরমেন্সে আরেকটু বেটার কিছু পাইতাম আমরা। তাছাড়া এই ফোনটাতে আপনি আর কোন দিক থেকে খারাপ বলবেন? ক্যামেরাতে ওআইএস রয়েছে, আলট্রা ওয়াইড রয়েছে, বডিতে মেটাল ফ্রেম দিচ্ছে, এমনকি কম দামি যে ফোনটা নোট 50 ওইটারও বডিতে মেটাল ফ্রেম দিচ্ছে, গুড প্র্যাকটিস। স্ক্রিনে 144 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে, 90 ওয়াটের চার্জিং সুবিধার সাথে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে। বক্সের সাথে এরকম একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও দেওয়া হচ্ছে। এস ভিআইপি কার্ড, যেটা কিনা নোট 50 সিরিজের সাথে এই প্রথম দিচ্ছে। কার্ড কেয়ারের সার্ভিস পয়েন্টে আপনি ভিআইপি সার্ভিস পাবেন, 100 ডেজের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনও পাবেন। এরকম একটা হার্ড কেস দিছে যার পিছনে আবার লেদারও রয়েছে। এছাড়াও এই ফোনটা 4 মাসের সহজ কিস্তিতে 20% ডাউন পেমেন্টে আপনি নিতে পারবেন, কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই 0% ইএমআইতে। এত সব সার্ভিসের সাথে শুধুমাত্র যদি এসওসির দিকে ইনফিনিক্স এই ফোনটাতে একটু নজর দিত, তাহলে এরকম প্রাইস পয়েন্টে এসে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হইতে পারতো। শুধুমাত্র আমার কাছে না, হয়তোবা সবার কাছেই হইতে পারতো। ওয়েল, G100 আলটিমেট দিয়ে ফোনটা আসলে কেমন পারফর্ম করলো সেটা না হয় আমরা পারফরমেন্স পার্টেই জানতে পারবো। তার আগে চলেন ফোনের বাকি দিকগুলি নিয়ে কথাবার্তা বলা যাক। অনেকেই এই পাওয়ার ব্যাংকের বিষয়ে জানতে চাইবেন যে এটা দিয়ে আসলে ফোনটাকে কতটুকু চার্জ করা যায়, কত মিনিটে কত পার্সেন্ট চার্জ উঠবে, সেই সব কিছু আমি ক্লিয়ার ভাবে জানানোর চেষ্টা করব। বিল্ড অ্যান্ড ডিজাইন আসলে এক কথায় টপ নচ কোয়ালিটি। 4টা কালার রয়েছে, যা যে কালার পছন্দ। ফোনের শেপটা প্রথমত দেখেন, কিছুটা লম্বাটা শেপের, চওড়া না, যেখানে ছোট বড় সবাই হাতে নিয়ে কমফোর্টেবল ফিল পাবেন। আর মেটাল ফ্রেমে যে প্রিমিয়াম ভাইবটা, এটা তো প্লাস্টিক দিয়ে কখনো সম্ভব না, ওই প্রিমিয়াম ফিল তো এর ভিতরে আছেই। স্ক্রিন সামনের দিক থেকে দেখতে খুবই সুন্দর, ন্যারো চিন বেজেল, সিমেট্রিক্যাল, মানে আউটলুকে ফোনটা দেখলে আপনার এক কথায় পছন্দ হয়ে যাবে। তবে স্ক্রিন প্রোটেকশন নাই, এই জায়গাটায় গোরিলা গ্লাস প্রোটেকশন কিন্তু অবশ্যই দরকার ছিল। ডিজাইন পার্টে আরেকটা জায়গায় কমতি রয়েছে, সেটা হলো আইপি রেটিং। এখানে 64 রেটিং ব্যবহার করা হয়েছে। এরকম প্রাইস রেঞ্জে এসে অবশ্য 68 অথবা 69 আমরা এখন আসতে দেখছি, এর থেকে কম প্রাইসে। ওরকম কিছু রেটিং থাকলে কিন্তু আরো ভালো হতো। এআই থেকেও পিছিয়ে নেই এই ফোনটায়, ডিপসিক এআই ইন্টিগ্রেট করা হয়েছে, মানে ইনফিনিক্স এবার ডিপসিকের সাথে কোলাবোরেশন করছে, যে কারণে পাওয়ার বাটন প্রেস করে ধরে আপনি ডিপসিক এআই অ্যাক্সেস করতে পারবেন। গুগলের সুপরিচিত সার্কেল সার্চও রয়েছে, স্ক্রিন থেকে যে কোনো কিছু সার্কেল করে সার্চ আকারে বের করা যায়। এছাড়াও কল সামারি রয়েছে, যেটা খুবই কাজের মনে হচ্ছে আমার কাছে। যে কথাবার্তাগুলো বলবেন কলে, সেগুলোকে সামারি আকারে নোট করেও দিবে। এআই ইরেজার তো রয়েছেই সুপরিচিত, যে কোনো কিছুকে ইরেজ করার জন্য ইমেজ থেকে। আমরা পিছনে ক্যামেরা মডিউলে এই জায়গাটায় নোটিফিকেশন লাইট পাচ্ছি। এছাড়াও এই লাইটটার নাম দেওয়া হয়েছে এআই অ্যাক্টিভ হেলো বায়ো লাইট, মানে আপনি এই জায়গাটায় হাত রেখে হার্ট রেট মনিটর করতে পারবেন। আমি যদি এখানে আঙুল রাখি তাহলে আমার হার্ট রেটটাকে মনিটর করা শুরু করবে। দেখেন লাইট জ্বলছে আর স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে। সো হ্যাঁ, এটা কাজের, বাট প্র্যাকটিক্যাল লাইফে আসলে কতটুকু কাজের এটা যারা ব্যবহার করবেন প্রতিনিয়ত তারাই বলতে পারবেন। 3rd নম্বর পয়েন্ট, স্ক্রিন। এখানে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা কিনা 144 হার্টজের। এখন এই 144 হার্টজ কিন্তু আপনি সবসময়ের জন্য পাবেন না। ফোনের নিজস্ব যে সেটিংস বা ইউআই এর ভিতরে থাকাকালীন আপনি দেখবেন সে 144 হার্টজ দিতে পারছে, বাট যখন অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন তখন সে সর্বোচ্চ 120 হার্টজ পর্যন্ত প্রোভাইড করতে পারে। সর্বোচ্চ 1300 নিটস এবং এইচবিএম 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা। ডিরেক্ট সানলাইট এরিয়াটা ইগনোর করতে পারলে আপনি শ্যাডো বা ইনডোরের ভিতরে কিন্তু ভালো ব্রাইটনেস পাচ্ছেন, মানে কন্টেন্ট এক্সপেরিয়েন্স করার মতো। সানলাইটে আপনি বেসিক কাজগুলো খুব ভালোভাবে করে নিতে পারবেন। ওয়াইড ফাইন এলন সাপোর্টেড রয়েছে, তার মানে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে ফুল এইচডি কন্টেন্ট দেখা যাবে। তবে যেহেতু এই ডিসপ্লেটাই এইচডিআর সাপোর্টেড না, তার মানে আপনি এইচডিআর কন্টেন্ট এক্সপেরিয়েন্স করতে পারবেন না। এমনিতে আমরা ইউটিউবে দেখলাম 2K 60 FPS এর ভিডিওগুলো চলছিল, ভালোভাবে চলছিল, বেড়ে যাচ্ছে আটকে যাচ্ছিল, এরকম না, মানে 2K 60 FPS পর্যন্ত ইউটিউবে আপনি ভালোভাবেই এই ডিসপ্লে থেকে ভিডিও এক্সপেরিয়েন্স করতে পারবেন। স্টেরিও স্পিকার আছে, কন্টেন্ট বলেন বা
বা গেমিং এর ক্ষেত্রে আরো ভালো অভিজ্ঞতা আপনাকে দেওয়ার জন্য JBL টিউন করা সাউন্ড। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয়েছে, তবে ফুল ভলিউম দিলে এই ব্যাকের উপরের এরিয়াটা একটু ভাইব্রেট করে। ওইটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে ডিসপ্লে অ্যান্ড সাউন্ড থেকে আপনি খুবই ভালো একটা অভিজ্ঞতা পাবেন। এবার আমি এই পাওয়ার ব্যাংকটা নিয়ে কথা বলবো, যেটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। ফোনের সাথে যে দিচ্ছে এটা আসলে কতটুকু কাজে সেটা তো আপনাদেরকে জানতে হবে না। তো এই পাওয়ার ব্যাংকটা 5000 mAh ক্যাপাসিটির, বাট রেটেড ক্যাপাসিটি কত সেটা কোথাও লেখা নাই, আর আমার কাছে টেস্ট করার মতো জিনিসপত্র নাই। যাই হোক, এটা যে ওয়্যারলেস প্যাড রয়েছে এখান থেকে সর্বোচ্চ আপনি ফোনটাকে চার্জ করতে পারবেন 50 ওয়াটে। সি যে পোর্ট আছে এই জিনিসটাকে আপনি চার্জ করতে পারবেন 27 ওয়াটে, এবং এই সি পোর্ট দিয়ে আপনি আবার অন্য কোনো জিনিসকে চার্জ করতে পারবেন 12 ওয়াটে। ক্লিয়ার? এবার চলেন আমরা এইটা ব্যবহার করেছি সেটা দিয়ে আমাদেরকে ফোন কতটুকু চার্জ করতে পেরেছে, কত সময় লেগেছে সেগুলি জানা যাক, আর গরম টরম হয়েছে কিনা। দেখেন, আমরা যখন ফোনে চার্জ শুরু করেছি তখন আমাদের ফোনের চার্জ ছিল 44%, সময় ছিল 12:03। এরপরে আমরা ফোনে চার্জ করতে পেরেছি, এটার ফুল চার্জ থাকা অবস্থায় কিন্তু ফোনের চার্জ করতে পেরেছি 96% পর্যন্ত, যখন সময়টা ছিল 2:30। তার মানে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে 52% চার্জ তুলতে। অনেকেই ভুলভাল ইনফরমেশন দেখলাম শেয়ার করছে ভিডিওতে, ওইগুলা একেবারে ভুয়া কথাবার্তা। মানে এই জিনিসটা দিয়ে সর্বোচ্চ আপনি এই ফোনটাকে হয়তো বা 45 থেকে 52% এরকম চার্জ তুলতে পারেন। আমরা 52% পর্যন্ত তুলতে পেরেছি। আর ওই সময়টাই ফোনটা হালকা পাতলা গরম হচ্ছিল, যেখানে এই জিনিসের টেম্পারেচার ছিল 38 থেকে 39 পর্যন্ত। আর যখন ফোনের এই ক্যামেরা মডিউল মানে ফাঁকা জায়গায় এরিয়াতে টেম্পারেচার মাপছিলাম তখন 35 পর্যন্ত পেয়েছি। তার মানে বলা যায় ওয়্যারলেস যখন চার্জ হবে তখন কিন্তু এই পাওয়ার ব্যাংকটা হালকা পাতলা হিট হচ্ছিল। আর নর্মালি আপনি এই পাওয়ার ব্যাংকটা ফোনের সাথে সরাসরি ব্যবহার করতে পারবেন না, মানে এটার ফোনের ম্যাগনেটটা অতটাও স্ট্রং না, পড়ে যায়। আপনি যখন এই ম্যাগনেটিক কেসটা ব্যবহার করবেন সাথে তখন কিন্তু এই পাওয়ার ব্যাংকটা বেশ শক্তপোক্তভাবে ফোনের সাথে লেগে থাকে, এবং আপনি যদি চান এই পাওয়ার ব্যাংকটা ধরেও ফোনটাকে উঁচা করতে পারবেন, মানে ম্যাগনেটটা যথেষ্ট স্ট্রং এক কথায়। এবার আসি ক্যামেরাতে। পিছনে রয়েছে দুইটা ক্যামেরা সেটআপ, আর একটা যে ক্যামেরা হোল রয়েছে এখানে ফ্লিকার সেন্সর রয়েছে। মূলত আমরা দুইটার ভিতরে ওয়াইডে পাচ্ছি 50 মেগাপিক্সেল, এখানে ওআইএস রয়েছে, আর একটা পাচ্ছি আলট্রা ওয়াইড যেটা কিনা 8 মেগাপিক্সেল। পিছন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K 30 fps ভিডিও শুট করতে পারবেন। এবার সামনে আসলে আমরা এখানে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছি, যেখানেও সর্বোচ্চ 2K 30 fps ভিডিও শুট করা যায়। চলেন শুরুতে জেনে নিই ছবির কোয়ালিটি কেমন পাচ্ছি। এর ক্যামেরাতে ওআইএস থাকায় সবসময়ের জন্য এক্সট্রা একটা বেনিফিট কিন্তু আপনি পাবেন, বিশেষ করে যখন লো লাইটের ছবিগুলি তুলবেন। ইমেজ কোয়ালিটি সব কিছু মিলিয়ে আমাদের কাছে ব্যালেন্স টাইপের মনে হয়েছে। ওভার স্যাচুরেটেড বা ওভার শার্পনেস ইমেজগুলোকে এ কন্ট্রোল করতে পারে, লাইটগুলোও কন্ট্রোলে ছিল, অ্যান্ড ইমেজের ভিতরে ওয়াশড আউটের ব্যাপারটাও খেয়াল করা যায়নি। সবকিছু মিলিয়ে ন্যাচারাল টোনের ছবিগুলো তুলছিল, অ্যান্ড ওয়াইড স্টপসে ডাইনামিক রেঞ্জও পাচ্ছিলাম, বিশেষ করে ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সময়। আলট্রা ওয়াইডে কিছুটা কালার বুস্টেড পাবেন, অ্যান্ড ওই সময় ডার্কনেস খেয়াল করা যায়, মানে ডাইনামিক রেঞ্জের কিছুটা কমতি রয়েছে। হ্যাঁ, আলট্রা ওয়াইড যেহেতু 8 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেলের তফাৎ কিছুটা হলেও থাকবে। ওয়াইড অ্যাঙ্গেলে এসে লাইট যখন অতিরিক্ত হয়ে যায় তখন অর্ম টোন পুশ করে বেশি, হালকা একটু হলদেটে টাইপের ছবি পাওয়া যাচ্ছিল না। পোর্ট্রেট মুডে আসলে যে ছবির মান খারাপ হয়ে যাচ্ছিল এরকম না বিষয়টা, বেশ ভালো শার্পনেস অ্যান্ড ডিটেল পোর্ট্রেট মুডেও আমরা পেয়েছি, অ্যান্ড এই জায়গাটায় 2x জুম করে ছবি তোলা যায়, আপনি ক্লোজ আপ শট নিতে পারবেন। এইচডি টেক ভালোই পেয়েছি, বেশি ওয়াইডে ছবি তুললে খাপছাড়া খাপছাড়া ভাব খেয়াল করা যায়। ক্লোজ আপ শটের ক্ষেত্রে ওইটাকে কিছুটা হলেও ইমপ্রুভ করে সে, এরকম প্রাইস রেঞ্জে আসলে মানিয়ে নেওয়ার মতো। ব্যাকগ্রাউন্ড ব্লারটাও সুন্দর লেগেছে, ন্যাচারাল লেগেছে। একটু ব্যাকগ্রাউন্ডে বোকে ইফেক্ট বেশি আশা করেছিলাম, ওইটা থাকলে দেখতে হয়তো আরো বেশি ভালো লাগতো। এরকম প্রাইস রেঞ্জের ফোনগুলোতে লো লাইটে দেখবেন কিছুটা সফটনেস টাইপের ইমেজ পাওয়া যায়, ডিটেলস অ্যান্ড শার্পনেস কমে আসে। হ্যাঁ, ওইরকম টাইপের ছবি পেয়েছি, বাট ছবির ভিতরে কালারগুলিকে যথেষ্ট সে ভাইব্রেন্ট ভাবে ফুটিয়ে তুলতে পারে, যে কারণে আপনি ওই সফটওয়্যার ব্যাপারটা কিছুটা হলেও এড়িয়ে যেতে পারেন। ও হ্যাঁ, অনেকেই গত ইমপ্রেশন ভিডিওতে প্রশ্ন করেছিলেন এই ফোনের ক্যামেরাতে সর্বোচ্চ কত এক্স জুম করে ছবি তোলা যায়। আমরা 10x জুম করে ছবি তুলতে পেরেছি। 1x এবং 10x দুই ধরনের ছবির কোয়ালিটিও আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে দেবো, তাহলে বুঝবেন যে 1x এ কেমন ছবি তুলে অ্যান্ড 10x এ কেমন ছবি তুলে এই ফোনের ক্যামেরাতে। সামনের ক্যামেরা 32 মেগাপিক্সেল, এই জায়গায় আমি স্যাটিসফাই, অ্যান্ড যে কেউ হয়তো দেখলে ভালো লাগবে, যে কারোর কাছে সামনের ক্যামেরা ভালো লাগবে, বিশেষ করে এখনকার ফোনের ছবিগুলো। ফেসের ভিতরে যে স্মুথনেসের ব্যাপারটা ওইটা থাকে না, যে কারণে ফেসটাকে দেখতে রিয়েলিস্টিক মনে হয়, অ্যান্ড যথেষ্ট ডিটেলস ছিল ছবির ভিতরে। ব্যাকগ্রাউন্ড ওয়াশড আউট হয়ে যাচ্ছিল না, যতই লাইট পাক না কেন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফেসের ভিতরে ব্যালেন্স থাকে, যে কারণে ছবি দেখতে আমার কাছে ভালোই লেগেছে। ওকে, তো সরাসরি আমি লাইভ ভিডিও টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এর ক্যামেরা দিয়ে আসলে কেমন কোয়ালিটি আপনারা পাবেন। তো প্রথমে লাইট ব্যালেন্স কত দ্রুত হচ্ছে সেটা দেখা যাক। শ্যাডো থেকে হাইলাইট এরিয়াতে গেলে 2K 30 fps শুট হচ্ছে। হ্যাঁ, তো আমি এই জায়গা থেকে হাইলাইট এরিয়াতে যাচ্ছি, শ্যাডো এরিয়াতে যাচ্ছি, দেখেন লাইটটা কিন্তু স্মুথলি আপ হচ্ছে। হ্যাঁ, হাইলাইট এরিয়া, শ্যাডো এরিয়া স্মুথলি আপ হচ্ছে। এখান থেকে যদি আমি ইনডোরে যাই তো দেখেন ইনডোরে কিন্তু লাইট একেবারেই নাই, বাট স্মুথলি এটা আপ হচ্ছে। এবার হেঁটে হেঁটে এবার ওয়াইসটাও আপনারা দেখতে থাকুন যে ওয়াইসটা কেমন কাজ করে। এরপরে বাইরে যা, এই দেখেন বাইরে কিন্তু এই যে হাইলাইট এরিয়াটা আস্তে আস্তে কমে আসলো। হ্যাঁ, ফেসটাকে ট্র্যাকিং করছে, অলরেডি ফেসটাকে ট্র্যাকিং করছে। যখন রোদ্রে যাওয়া হবে
এই যে কড়া রোদ্রের ভিতরে কোথাও কিন্তু ওয়াশড আউট খুব একটা খেয়াল করা যাচ্ছে না। হ্যাঁ, কোথাও ওয়াশড আউট খুব একটা খেয়াল করা যাচ্ছে না এবং ফেসের ভিতরেও ব্রাইটনেস ধরে রাখার চেষ্টা করছে যেন ফেসটা আবার অতিরিক্ত ডার্ক না হয়ে যায়। এখন ভিডিওটা শ্যুট করছি 1080p হাই এফপিএস মোডে, মানে 60 fps লেখা নাই বাট হাই এফপিএস বলে একটা মোড আছে। এই সময়টায় ভিডিওটা আরও বেশি স্টেবল, বাট অতিরিক্ত ক্রপ করে ফেলে। একে তো 1080p ভিডিও, তারপরে অতিরিক্ত যখন ক্রপ হয়ে যায় তখন কিন্তু ভিডিওর রেজলিউশন অত ভালো দেখায় না, মানে ভিডিওর কোয়ালিটি তখন অতটাও ভালো লাগে না। এই যে 1080p হাই এফপিএস মোডের ভিডিওর কোয়ালিটি। সামনে এখন 2K 30 fps এ ভিডিও শ্যুট করা হচ্ছে, ইআইএস বন্ধ আছে। হ্যাঁ, ইআইএস বন্ধ, যে কারণে একটু ওয়াইড ভিউ আমি পাচ্ছি। 2K 30 fps খুব একটা খারাপ লাগছে না। হ্যাঁ, ইনডোরে লাইট যদিও অতটাও স্ট্রং না, তারপরে ভিডিও দেখতে ভালোই লাগছে। সাউন্ড কোয়ালিটি আপনারা এখন যেটা শুনছেন ওটা ফোন দিয়েই আমি দিয়ে দিব, ফোনের থেকে যে রেকর্ডটা হবে সেটাই আমি দিয়ে দিব। সামনের ক্যামেরাতে এখন বাইরে শ্যুট হচ্ছে এবং যেহেতু ইআইএসটা বন্ধ আছে একটু নড়াচড়া ফিল করবেন, বাট এই ক্ষেত্রে আমি যেমনটা বললাম যে ভিডিও কোয়ালিটি ভালো পাওয়া যাচ্ছে। আর সামনের ক্যামেরা যদি আমি আশপাশে ঘুরিয়ে দেখাই তাহলে লাইটটা কেমন ব্যালেন্স করছে এটাও আপনারা বুঝতে পারবেন, সেই সাথে সাউন্ড কোয়ালিটিও শুনলে বুঝতে পারবেন যে কেমন সাউন্ড পাওয়া যাচ্ছে আউটডোরে 2K রেজলিউশনে। আমি এই জায়গাটাই হতাশ যে অফিসিয়াল মার্কেটে আপনি হাতড়িয়েও কয়েকটা ফোন হয়তো পাবেন যেগুলোতে ডিরেক্টলি রিকমেন্ড করা যায় যে এই ফোনটা আপনি নেন ভিডিও করার জন্য, এই ফোনের ক্যামেরা ভালোই। তো এরকম একটা ফোন ইনফিনিক্স বলা যায় যেটাকে আমি ডিরেক্টলি রিকমেন্ড করতে পারি যে অফিসিয়াল মার্কেট হিসাবে এর ক্যামেরাতে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো দিছে, পিছন ক্যামেরা এন্ড সামনের ক্যামেরাতে 2K 30 fps এ ভালো কোয়ালিটির ভিডিও করা যাচ্ছিল এন্ড কন্টেন্ট তৈরি করার জন্য, এক কথায় বিগিনার লেভেলের কন্টেন্ট তৈরি করার জন্য এর ক্যামেরা রিকমেন্ড করাই যায়। XOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15 রয়েছে ফোনটাতে, আর এটাতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও পাওয়া যাবে, মানে আমরা অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত এই ফোনটাতে আপডেট পাবো। এখানে G100 আলটিমেটের পারফরমেন্স কোথায় যেয়ে দাঁড়ালো সেই ব্যাপারটাই এবার নোটিস করার পালা। প্রথমত স্কোর একটু জানিয়ে রাখি আপনাদেরকে, Geekbench 6 এ আমরা পেয়েছি সিঙ্গেল করে 727 এবং মাল্টি করে 2001। এরপরে যে আমরা এটাতে স্ট্রেস টেস্ট করেছিলাম যেখানে কিনা স্ট্যাবিলিটি পেয়েছি 99.6%, খুবই ভালো, খুবই ভালো। অ্যান্ড টেম্পারেচার ছিল 37 থেকে 38 পর্যন্ত, টেম্পারেচারটাও বেশ কন্ট্রোল করতে পেরেছে। যাই হোক, XOS 15 এই জায়গাটায় অনেক বেশি ইমপ্রুভমেন্ট খেয়াল করা যাচ্ছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন সব জায়গাটাই একটা নিট অ্যান্ড ক্লিন ভাইব আমি পাচ্ছিলাম, বিশেষ করে এই আইকনগুলো আমার পছন্দ হয়েছে। দেখেন ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যাচ্ছিল, মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, অনেক অনেক কাস্টমাইজেবল অপশন রয়েছে এর ইউআইতে যেখান থেকে আপনি আপনার মন মতো ফোনটাকে সাজিয়ে নিতে পারবেন। ডে-টু-ডে ইউজেসে আপনি 5টা-7টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন, ওই পর্যন্ত এই ফোনটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এমনকি আমরা ভিডিও এডিটিং ট্রাই করেছিলাম, VN ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে। এর যে ক্যামেরা শুট 2K রেজলিউশনের 30 fps এর ভিডিও সেটা টাইমলাইনে এনেছি, টাইমলাইন খুব একটা ভারী মনে হয়নি, বাট প্রিভিউতে হালকা ডিলে করে, এমনিতেই ইফেক্ট ট্রানজিশন এগুলো অ্যাড করা যাচ্ছিল, সমস্যা হচ্ছিল না। মানে এর ক্যামেরা দিয়ে যেমন ভিডিও শুটও করা যাবে তেমন এই ফোনটাতে ভিডিও এডিটিংও আপনি করতে পারবেন, মানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অফিসিয়াল মার্কেট একটা প্যাকেজ স্মার্টফোন বলা যায়। যাই হোক, আমরা এই ফোনটাতে অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি, গেমিংও ট্রাই করেছি। এখন G100 এর গেমিং এক্সপেরিয়েন্স কেমন সেটা নতুন করে আর বলার মতো কিছু নেই, এর আগে অনেকগুলো স্মার্টফোন অলরেডি লঞ্চ হয়ে গেছে G100 দিয়ে। আপনি লো টু মিডিয়াম সেটিংসে হাই গ্রাফিক্সের গেমগুলো ট্রাই করতে পারেন, যেখানে আমরা PUBG, কল অফ ডিউটি বা অ্যাসফাল্ট 9 তারপরে ফ্রি ফায়ারের মতো গেমগুলো ট্রাই করেছি। পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না, 2-3টা ম্যাচ খেলার জন্য ঠিকই আছে। আপনি একটু বেশি সময় ধরে যখন গেমিং করবেন তখন হিট খেয়াল করবেন, যেহেতু ভাই মেটাল ফ্রেম, এই আঙুলের এই জায়গাগুলোতে হালকা হিটটা বোঝা যাচ্ছিল। টেম্পারেচার এমনিতেই কন্ট্রোলে ছিল, 40 আপ খুব একটা হচ্ছিল না, 40-র ভিতরে টেম্পারেচারটা থাকে। অ্যান্ড ব্যাটারি ড্রেনটাও লক্ষণীয় মাত্রায় ছিল না, আমরা 30 মিনিট গেমিং ট্রাই করেছি যেখানে 4-5% পর্যন্ত ব্যাটারিটা কমেছে, মানে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারছিল গেমিং এর সময়। তবে হেভি গেমারদের জন্য এই ফোনটা কিন্তু না, মানে আপনি ওই কম্পিটিটিভ লেভেল গেমিং কিন্তু এই ফোনটা দিয়ে করতে পারবেন না, টুকটাক গেমিং টেমিং করার জন্য ঠিকই আছে। ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি রয়েছে, আর এই ফোনটা 90 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় নাই, 0 to 100% চার্জ হয় মূলত 45 থেকে 50 মিনিটসের ভিতরে। 5200 mAh এর ব্যাটারি দিয়ে যারা হেভি ইউজ করেন তারা একদিন ব্যাকআপ টাইম পেয়ে যাবেন ইজিলি, আর যারা একটু কম ব্যবহার করেন তারা 1.5 দিন ইজিলি ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। আমরা ফোনটা যে কয়দিন ব্যবহার করেছি ওভারহিটের সমস্যা খেয়াল করিনি, টেম্পারেচারটা 30-এর কাছাকাছি থাকে ইনডোরের ভিতরে, 36-35 এরকম যায় যখন কিনা গেমিং করা হয়, 40-এর কাছাকাছি অনেক সময় চলে যায়। আর চার্জ করার সময় একটু গরমটা ফিল করা যায়, চার্জ করার সময় যে গরমটা হয় ওইটা ফোন কন্ট্রোল করতে পারে, তাই ভয় পাওয়ার মতো কিছু নেই। বাংলাদেশে তো এমনিতেই গরম বেশি, আপনার মেটাল ফ্রেমের ফোন এটাও ভাবতে হবে যখন আউটডোরে সানলাইটে ব্যবহার করবেন তখন ফোনটা একটু হিট হবে, একেবারে স্বাভাবিক। হ্যাপটিক ফিডব্যাক নিয়ে আসলে তেমন কেউ কথা বলে না, বাট যারা ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে এই জিনিসটা মাস্ট হ্যাভ একটা বিষয়। সো ইনফিনিক্সের এই ফোনটাতে আপনি এর হ্যাপটিক ফিডব্যাকটা ব্যবহার করে এনজয় করবেন, একেবারে টপ নচ
মাচ কোয়ালিটির এরকম না, বাট এনজয় করবেন। এই তো সবকিছু মিলিয়ে ছিল ইনফিনিক্স নোট 50 প্রো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যেন কোনো কিছু বাদ না পড়ে এই ফোনটা কেনার ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো আসলে জানা প্রয়োজন। এমনিতেই কোয়ালিটি ভালো, ইন্টারনেট ব্যবহারের সমস্যা ছিল না, ওয়াইফাই বা সিম ডাটা ব্যবহার করতেও সমস্যা আমরা ফেস করিনি। সবকিছু যদি এখন শুরু থেকেই শর্ট আকারে সামারি টানি তাহলে ডিজাইনে নতুনত্ব কিছু আমরা দেখছি, মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড খুবই প্রিমিয়াম বিল্ডের একটা ফোন। শুধুমাত্র আইপি রেটিং 64 থাকছে অ্যান্ড ডিসপ্লের প্রোটেকশনে গোরিলা গ্লাস নাই, এই দুইটা কমতি রয়েছে। ডিসপ্লেতে এই জায়গায় কোনো অভিযোগ নেই আমার কাছে, যে ডিসপ্লেটা দিছে তারা একদমই ঠিক আছে, প্রাইস রেঞ্জে জাস্টিফাই করে এই ডিসপ্লেটা। ক্যামেরাতে এসে ঠিক আছে, কোয়ালিটি ওকে, আপনি ছবির থেকে শুরু করে ভিডিওতে কাজে লাগাইতে পারবেন এর ক্যামেরাটা। এরপরে পারফরমেন্সে আসলে দেখেন, সবাই আবার হেভি গেমিং বা হেভি পারফরমেন্সের জন্য ফোনগুলো কিনেন না, তাদের জন্য আবার G100 পারফরমেন্সটা ঠিকই আছে। হ্যাঁ, আপনার আমার G100 এ অ্যালার্জি থাকতে পারে, বাট ইনফিনিক্সের যে টার্গেট কাস্টমার রয়েছে তাদের জন্য আবার G100 এর পারফরমেন্সটাই এনাফ। সো এই জায়গাটাই মানে যুদ্ধ লেগে যাবে যদি আমি বেশি কথা বলি। ব্যাটারি আর চার্জিং স্পিড 90 ওয়াটের চার্জার তো দিছে ভাই, আর 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা আছে, এই জায়গাটায় কোনো ধরনের সমস্যা নেই। এখন ভালো মন্দ সবকিছু মিলিয়ে আমি যদি সিলেকশনে রাখার মতো কয়েকটা পয়েন্ট বলি যে এই কারণে ফোনটা সিলেক্ট করা যেতে পারে, তাহলে 1 নম্বরে থাকবে এই ফোনের ডিজাইন, 2য় নম্বরে থাকবে ডিসপ্লে, 3য় নম্বরে থাকবে ক্যামেরা, 4র্থ নম্বরে যে থাকবে এর ব্যাটারি চার্জিং স্পিড, আর 5মে যে পারফরমেন্স। আপনার টার্গেট পয়েন্ট আসলে কি কি সেইগুলো এবার দেখেন, তাহলে এই ফোনটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।